ছাত্রছাত্রীরা, আমরা যেটা নিয়ে পড়াশোনা করছি সেটা নিয়ে তোমরা আগেই পড়ে এসেছো ক্লাস 7 এবং 8-এ। আজকে আমাদের এই অধ্যায়টির শেষ অংশ, সেটা হলো সমভূমি। পৃথিবীর 50% স্থান সমভূমি অধিকার করে আছে এবং এখানেতেই সব থেকে বেশি মানুষ বাস করে। সমভূমি কাকে বলে? খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে দেখে নেওয়া যাক। সমুদ্র পৃষ্ঠ থেকে এটা হচ্ছে সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটার। এই 300 মিটার উচ্চতার মধ্যে, মানে 0 থেকে 300 উচ্চতার মধ্যে যে ভূমিরূপ থাকে তাকে সমভূমি। উদাহরণ বাংলা সমভূমি। এবার সমভূমির বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেব। 1 নম্বর, সমভূমির উপরিভাগ মোটামুটি সমতল হয়। 2 নম্বর, উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে হয়, অর্থাৎ এখানে দুর্গমতা অনেক কম, অর্থাৎ আপেক্ষিক উচ্চতার যে পার্থক্য সেটা এখানে 0 থেকে 300 মিটারের মধ্যেই থাকে, ফলে এই জায়গাটা অনেক সুগম বলে ধরে নেওয়া যেতে পারে। 3 নম্বর, কখনো কখনো সমভূমির উপরিভাগ একটু তরঙ্গায়িত হয়ে থাকে। 4, কোনো সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে একটু নিম্নেও অবস্থান করতে পারে। উদাহরণ কাস্পিয়ান সাগরের উপকূলের সমভূমি, তুরানের নিম্নভূমি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে নিম্ন হলে তো সমুদ্রে জল ঢুকে যেতে পারে। তা নয় ব্যাপারটা। কোনো স্থলভাগের মধ্যে কোনো একটা জায়গা অনেকটাই অবনত থাকে এই ধরনের সমভূমি তৈরি হয়, ফলে চারপাশে উঁচু স্থলভাগ থাকে, সমুদ্রের জল এখানে প্রবেশ করতে পারে। 5 নম্বর, পৃথিবীর স্থলভাগের 50% স্থান সমভূমিরই অন্তর্গত। আমরা এবার একটু সমভূমির শ্রেণী বিভাগটা, মানে এখান থেকেই বোঝা যাবে সমভূমি কি কি উপায়ে তৈরি হয় সেটা একটু দেখে নিই। দেখো, ভূগাঠনিক সমভূমি, 2 নম্বরে রয়েছে ক্ষয়জাত সমভূমি এবং 3 নম্বরে আছে সঞ্চয়জাত সমভূমি। ভূগাঠনিক সমভূমি আমাদের সিলেবাস অনুযায়ী যেটা রয়েছে, একটা হচ্ছে উন্নত সমভূমি, অবনত সমভূমি এবং গঠনগত সমভূমি। ক্ষয়জাত সমভূমির মধ্যে আমরা পড়ব সমপ্রায় ভূমি, পেডিমেন্ট, তরঙ্গ কর্তিত সমভূমি এবং কার্স্ট সমভূমি। সঞ্চয়জাত সমভূমির মধ্যে আমরা পড়ব পলিগঠিত সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলীয় সমভূমি, হ্রদ সমভূমি, লাভা সমভূমি, হিমবাহ সমভূমি ও লোয়েস সমভূমি। আমরা সমভূমির কি উপায়ে তৈরি হয় এটা জানলাম, তার ভাগগুলো দেখে নিয়েছি, আমরা সমভূমির বৈশিষ্ট্যও জেনে নিয়েছি। এবার আমরা সরাসরি সমভূমির শ্রেণী বিভাগটা একটু চট করে দেখে নিই। প্রথমে আমরা যেটা আসবো ভূগঠনকারী সমভূমি, ভূগঠনগত সমভূমি যেগুলো। তো এর 3টে ভাগ। এটা হচ্ছে উন্নত সমভূমি। উন্নত সমভূমি হচ্ছে যখন কোনো নিচু জায়গা, একটু অপেক্ষাকৃত নিচু জায়গা ছিল, সেটা উঁচু হয়ে সমভূমি হচ্ছে। অর্থাৎ এই হচ্ছে সমুদ্র, এই হাইটে ছিল কোনো একটা জায়গা, ভূ-আলোড়নের ফলে জায়গাটা উঁচু হয়ে গিয়ে এইখানে চলে এলো, এইটা হচ্ছে উন্নত সমভূমি হলো। অর্থাৎ ভূ-আলোড়ন হলো, এটা ভূ-আলোড়নের ফলে জায়গাটা উঠে গেল, এটা হচ্ছে উন্নত সমভূমি। আস্তে আস্তে অঞ্চল এইভাবে তৈরি হচ্ছে। এবার হচ্ছে এর বিপরীতটা কি? অবনত সমভূমি। অবনত সমভূমিটা কোনো একটা উচ্চভূমি ছিল, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, সি লেভেল। এই জায়গাটা উঁচু ছিল, প্রচন্ড ভূ আলোড়ন হলো, ভূ আলোড়নের পরে জায়গাটা বসে গেল, নিচের দিকে নেমে এলো। নিচের দিকে নেমে এসে আজকে হয়তো জায়গাটা এইখানটায় চলে গেল, এইটা হচ্ছে অবনত সমভূমি। এবার উদাহরণ হচ্ছে কাশ্মীর সাগরের তীরবর্তী এই ধরনের সমভূমি দেখা যায়, বা তুরানের নিম্নভূমি এই ধরনের। এবার আসবো যেটা হচ্ছে ভূগঠনটাই স্বাভাবিক সময়, মানে জন্মের
প্রথম থেকেই সে সমভূমি হিসেবেই আছে, এটা কি করে হয়? না হওয়ার কোনো কারণ নেই। এটা সমুদ্রপৃষ্ঠ, প্রচন্ড চাপেতে কোনো ভূমিরূপ তৈরি হচ্ছে, তো এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে যখন উঠেছে তখন সমভূমি হিসেবে উঠেছে। এখানটা হচ্ছে মালভূমি, এই জায়গাটা হচ্ছে পর্বতমালা। তো এটা কিন্তু সৃষ্টির আদি থেকেই এই অংশটা সমভূমি হিসেবেই থেকে, মাছটা যেহেতু কম পড়েছে তাই সমভূমি হিসেবে। এখানে ভাঁজ কম পড়েছে, এখানে ভাঁজ বেশি পড়েছে, হয়েছে মালভূমি। এখানে ভাঁজ আরো বেশি পড়েছে, হয়েছে পর্বতমালা। তাহলে এইটা হচ্ছে সমভূমি, এটা হচ্ছে ভূগঠনকারী স্বাভাবিক সমভূমি। রাশিয়ার উচ্চভূমি, রাশিয়ার উচ্চভূমি হচ্ছে উদাহরণ। ভূগঠনিক সমভূমিগুলির কিছু হাতে আঁকা ছবি আমরা দেখে নিচ্ছি। এবার আমরা যেটা চলে আসবো, যেটা ক্ষয়জাত সমভূমি। অনেক ধরনের ক্ষয়জাত সমভূমি আছে। কিসে দ্বারা ক্ষয়? নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, সূর্যের তাপ, অবনিকার, এসবের দ্বারা এরা ক্ষয়ভূত হয়ে যখন উঁচু জায়গায় নিচুতায় পরিণত হয় তখন তাকে ক্ষয়জাত সমভূমি বলে। তারপরে প্রথমে আমরা হচ্ছে সমপ্রায় ভূমি, পিনি প্লেন। সমপ্রায় ভূমি কোনটা? এখানে দেখতে পাচ্ছি ওপরের উঁচু পর্বতমালা, উচ্চভূমি ছিল। এগুলো হচ্ছে ক্ষয়ের রেখা, ক্রমশ ক্ষয় হয়েছে, ক্রমশ ক্ষয় হয়ে আর এই উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিটা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। এটা এখন একটা সমপ্রায় ভূমি হিসেবে থেকে গেছে। এর মাঝখানে কিছু কঠিন শিলায় গঠিত পাহাড় ছোট ছোট টিলা হিসেবে অবস্থান করে, এদেরকে বলে মোনার্নক। ইংল্যান্ডের নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট মোনার্নকের নাম অনুযায়ী এদেরকে বলা হচ্ছে মোনার্নক। ভারতের রাঁচির মালভূমি বেশ কিছু জায়গায় এই ধরনের সমপ্রায় ভূমি তৈরি হয়েছে। এবার আমরা হাতে আঁকা ও কিছু রিয়েল পিকচার দেখে নেব সমপ্রায় ভূমি আর মোনার্নকের। এবার যে ক্ষয়জাত সমভূমিটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পেডিমেইন বা পাদদেশীয় সমভূমি। এটা হচ্ছে ক্ষয়ের ফলে সৃষ্ট। কিরকম? মরুভূমি মানেই কিন্তু সব জায়গায় বালি থাকতে হবে কোনো কথা নেই। পাথুরে প্রস্তরময় এবং মৃত্তিকাময় বা মরুভূমিও আছে। কোনো মরুভূমি প্রান্তদেশে পর্বতমালা থাকে, তো সেখানেতে কি হয়, এই পর্বতমালার যেদিকটা মরুভূমির দিকে ফেস করে আছে, যেদিকে এদিকে হয়তো মরুভূমি আছে, এদিকটা মরুভূমি, তো আবহবিকারের ফলে মরুভূমিতে এই জায়গাটা প্রচন্ড ফেটে গেল পাহাড়ে, যান্ত্রিক অববিকারের ফলে। এবার মরুভূমিতেও কিন্তু বৃষ্টি হয়, কয়েক বছর অন্তর হলেও কিন্তু বৃষ্টি হয়। যখন হয় কিন্তু প্রচন্ড জোরে হয়, এই টরেন্সিয়াল রেইন। এর ফলে প্রবল জলধারা এখানকার চূর্ণ বিচূর্ণ অববিকারের ফলে চূর্ণ বিচূর্ণকৃত পাথরগুলো গিয়ে জমা হয় এখানে, আর জলটা জমা হয় এই জায়গায়। তো এখানে উচ্চতা ক্রমশ কমবে, এখানকার উচ্চতা ক্রমশ কমে গেল। ক্ষয়জাত পদার্থগুলো এখানে এসে জমলো, আর ক্ষয়ের ফলে বারবার এই জিনিসটা মরুভূমিতে ক্ষয়ের ফলে এখানে একটা সমভূমি হলো, এটা হচ্ছে পেডিমেইন। আর যে ক্ষয়জাত পদার্থগুলো যেখানে চলে গেল এই জায়গাটা, এখানে সঞ্চয়িত সমভূমি হলো, এটা আমাদের পরে পড়ার কথা। এটা হচ্ছে বাজাদা, এটা হচ্ছে বাজাদা সমভূমি। আর এইখানে একটা হ্রদ হবে, জল জমি, এটা হচ্ছে প্লায়া। ক্ষয়ের ফলে মরুভূমিতে জল এবং বাতাসের ক্ষয়ের ফলে তো এবং সবসময় যান্ত্রিক অববিকার সাহায্য করবে। এর ফলে তৈরি হলো পেডিমেইন বা পাদদেশীয় সমভূমি। এর মাঝখানে উঁচু পাহাড় দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হয় ইনসেলবার্গ। এই হচ্ছে ইনসেলবার্গ। বাজাদা সমভূমি এবং প্লায়া।
উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশে দেখা যায়, ভারতের জয়সালমীরের কাছে আরাবল্লী পর্বতের দিকে এই ধরনের পেডিমেন্ট সমভূমি দেখা যায়। ইনসেলবার্গ সম্বন্ধে বলিনি। ইনসেলবার্গ পেডিমেন্টের মধ্যে অবস্থিত অবশিষ্ট পাহাড়কেই বলা হয় ইনসেলবার্গ। একটা জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে আইল্যান্ড হিল। কালাহারি মরুভূমিতে এগুলো প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী সেন হেডিন। এখন যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তরঙ্গ কর্তৃক সমভূমি বা ওয়েভ কাট প্লেন। কি করে এটা হয়? সমুদ্রের ধারে যখন কোনো খাড়া উপকূল ভাগ এভাবে নেমে গেছে ধরে নেওয়া যায়, সমুদ্রের ঢেউয়ের আঘাতে প্রথমে এখানে একটা গর্ত তৈরি হবে, একে বলে নচ। এই খাঁজ বরাবর ক্রমশ সমুদ্রের তরঙ্গের আঘাতে ভেতরে এটি ঢুকতে থাকবে। একটা সময় এই ওপরের অংশটি ঝুলন্ত অবস্থায় থাকবে। ঝুলন্ত অবস্থায় থাকলে পরবর্তীকালে কি দেখব? ঝুলন্ত অংশটা ভেঙে পড়ে গেছে, অর্থাৎ এই জায়গাটা ভেঙে পড়ে গেছে, আর এত অবধি এই যে জায়গাটা তৈরি হয়েছে এটা হচ্ছে তরঙ্গ কর্তৃক সমূহ। নরওয়ের উপকূল ভাগে এটা দেখা যায়। এখন আমরা তরঙ্গ কর্তৃক সমভূমির একটি ছবি দেখে নেব। এখন যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে কার্স্ট সমভূমি। আগে জেনে নেওয়া ভালো কার্স্ট কাকে বলে। পৃথিবীতে বহু জায়গাতে চুনাপাথর গঠিত অঞ্চল, এই চুনাপাথর গঠিত অঞ্চলের ওপরেতে বৃষ্টির জল যখন পড়ে, সেই বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিশে গিয়ে জলটা কার্বনিক অ্যাসিড হয়ে যায়। এই কার্বনিক অ্যাসিডের সঙ্গে চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, বিশুদ্ধ চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়, অর্থাৎ ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে সমস্ত অঞ্চলটি উচ্চতা হারিয়ে যায় অনেক সময়। অসংখ্য ফাঁক ফোকর, ফুটো ইত্যাদি তৈরি, তার নানা রকম নাম আছে। তো এই চুনাপাথর গঠিত অঞ্চল এক সময় উঁচু থাকে, অসংখ্য দারুণ ফাটল থাকে। এবারে বৃষ্টির জল এসবের জন্য ক্ষয় হয়ে পরবর্তীকালে জায়গাটা একটা নিচু সমভূমিতে পরিণত হতে পারে। যদি এটা হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে এটা হচ্ছে কার্স্ট সমভূমি। বসনিয়া হার্জেগোভিনা মানে পূর্বতন যুগোস্লাভিয়ার কিছু কিছু জায়গায় এই ধরনের সমভূমি দেখা যায়। এখন আমরা কার্স্ট সমভূমির কতগুলো ছবি দেখে নেব। এবার চলে আসবো সঞ্চয়াত সমভূমি। অনেক ধরনের সঞ্চয়াত সমভূমি আছে, অল্প কয়েকটা মানে সেগুলো অনুযায়ী দেখে নিই। প্রথমে আসলে পিডমোর সমভূমি। পিডমোর সমভূমিটা কি? না, পার্বত্য অঞ্চল থেকে যখন নদীগুলো নেমে আসে, সেই নদীগুলো পার্বত্যের পাদদেশে নদীবাহিত পলিগুলো জমে যে সমভূমি তৈরি হয়, এইটা হচ্ছে পিডমন্ট সমভূমি। তরাই ডুয়ার্স অঞ্চল হিমালয় প্রদেশে এইভাবেই তৈরি হয়েছে। এবার আসবো পলল সমভূমি। কিছুই না, পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম শিলাচূর্ণ, মৃত্তিকাচূর্ণ, নদীবাহিত মৃত্তিকাচূর্ণ এসবগুলো কোনো অবনত জায়গায় জমে, বিস্তীর্ণ অঞ্চলে জমে যে সমভূমি তৈরি করে তাকেই পলিগঠিত সমভূমি বলে। যেমন পর্বত অঞ্চল থেকে নদীবাহিত পলি নিয়ে এইসব জায়গায় জমা হচ্ছে, একে বলছে পলিগঠিত সমভূমি। সিন্ধু গঙ্গা সমভূমি এভাবেই তৈরি হয়েছে। এবার যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে প্লাবন সমভূমি। নামের মধ্যেই পরিচয়। প্লাবন মানে বন্যার ফলে পলি জমে যে সমভূমি তৈরি হয় তাকে প্লাবন সমভূমি বলে। মানে পলিগঠিত সমভূমির মধ্যেই কিন্তু প্লাবন সমভূমি তৈরি হয়, এমন না এটা আলাদা করে কোনো একটা জায়গায় তৈরি হয়। কীভাবে? এখানে একটা নদী উপত্যকাটা দেখা যাচ্ছে। পার্বত্য অঞ্চল নদী উপত্যকা অনেক গভীর থাকে, সংকীর্ণ বিয়াকৃতির থাকে, জল ধারণ ক্ষমতা বেশি থাকে। যত নিচের দিকে নেমে আসছে সমভূমির দিকে, তত নদী উপত্যকার যেহেতু নিম্নক্ষয় ক্ষমতা কমে যায়, তখন পার্শ্ব ক্ষয় বেড়ে যায়। নদী যখন জলকে জায়গা দিতে তখন দুপাশে ছড়িয়ে পড়ে। এবার প্রধান নদীর সঙ্গে তখন অনেক উপনদী এসে মেশে। এবার কি হচ্ছে, এই উপনদী
জলকে প্রধান নদীর জল তার পলি, উপনদীর জল তার পলি, এদেরকে জায়গায় অথচ নিম্ন তখন নদীর গতিবেগ কমে যায়, নিম্নক্ষয় কমে গেলে বর্ষাক্ষয় বাড়াতে হচ্ছে, জলকে তো জায়গা দিতে হবে। এরকম অবস্থা নদী খাতা অবস্থা এই জায়গায় দাঁড়িয়ে যায়, নদী অগভীর হয়ে যাচ্ছে। বর্ষার সময় অধিক জলকে আর জায়গা দিতে পারে না, তখন জল দুকুল ছাপিয়ে তখন বন্যা হয়ে গেল। এই দুকুল ছাপিয়ে বন্যা হল, এই বন্যার জলের সঙ্গে পলিও চলে গেল, পলি চলে গিয়ে এবারে দুপাশেতে রয়ে গেল, দুপাশে অনেকদিন ধরে রইল। একটা সময় এই পলিগুলো থিতিয়ে পড়বে, জলটা খানিকটা মাটি শুষে নেবে, খানিকটা বাষ্পীভূত হবে, কিছু হবে অন্যভাবেই নদীতে ফিরে আসবে। এইভাবে প্রতি বছর বর্ষার সময় বন্যার ফলে পলি জমেছে সমভূমি তৈরি হয়, তাকে কিন্তু প্লাবন সমভূমি বলে। মোটা দানার পলি যেগুলো আছে, একটু অপেক্ষাকৃত মোটা দানার পলি, এগুলো বেশি দূরে যেতে পারে না। এগুলো বেশি দূরে না যেতে পারার ফলে নদীর দুটো পাড়েই মোটা দানার পলিগুলো নদীর দুটো পাড়েই জমা হয়, একটু উঁচু হয়ে যায়। নদী এখানে থাকছে, এইগুলোকে বলছে স্বাভাবিক, এটা হচ্ছে স্বাভাবিক, এগুলো হচ্ছে প্লাবন সমভূমি। নিম্নগঙ্গ সমভূমির বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবন সমভূমি দেখা যায়। এবার আমরা প্লাবন সমভূমির কিছু ছবি দেখে নিচ্ছি, হাতে আঁকা এবং রিয়েল পিকচার। এবার আসা যাক বদ্বীপ সমভূমি। বাংলার মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে বদ্বীপগুলি, যে দ্বীপগুলি নদীর মোহনার কাছে নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়, তাকেই বদ্বীপ বলে। এখানে যে নদীর মোহনার কাছে অগভীর মহিষোপানে পলিগুলো জমা হয়েছে, জমা হয়, এভাবে বদ্বীপ হয়। অনেক ধরনের বদ্বীপ হয়ে থাকে। এটা হচ্ছে মিশরের নীলনদের বদ্বীপ অঞ্চল, এটা এখন ধনুক আকৃতির বদ্বীপ। এটা ধনুক আকৃতির বদ্বীপ, এটা কাশপেট বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ এরকম হয়ে থাকে। গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্র বা মেঘনার মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। এই ছবিটায় বদ্বীপ কি করে উৎপত্তি হয় সেটা দেখানো হয়েছে। উপকূলেতে ক্ষয়ের ফলে যেমন সমভূমি তৈরি হয়, কিন্তু সঞ্চয়ের ফলেও সমভূমি তৈরি হয়। যেমন দেখেন কোনো নিচু জায়গা ছিল, সমুদ্র রঙের ক্ষয়ের ফলে এখানকার ক্ষয়জাত পদার্থগুলো এই জায়গায় জমি, এখান থেকে ক্ষয়জাত পদার্থ তৈরি হয়েছে, এখানে এসে জমে তৈরি হয়েছে উপকূলীয় সঞ্চয়িত সমভূমি। এই ধরনের সমভূমি এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যায়। এবার উপকূলীয় সমভূমির দু একটি ছবি দেখে নেব। এবার যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হ্রদ সমভূমি। সব নদী তো সাগরে গিয়ে পড়ে না, বহু নদী আছে যারা বড় বড় হ্রদে এসে পড়েছে। তো এখন এই ধরনের কোনো নদী হয়তো পলি যখন হ্রদের তলে এসে জমছে, জমে বিস্তীর্ণ অঞ্চলে সমভূমি তৈরি করতেই পারে। এইগুলোকে বলা হচ্ছে হ্রদ সমভূমি। ভারতের কাশ্মীর উপত্যকা এই ধরনের একটা হ্রদ ভরাট হয়ে কিন্তু তৈরি হয়েছে। এবার হ্রদ সমভূমির কয়েকটি ছবি দেখে নেব। একটু আগেই যখন ক্ষয়জাত সমভূমি পড়াচ্ছেন তখন কিন্তু আমরা পেডিমেন্টের সাথে সাথে বাজারটা নিয়েও আলোচনা করি। তাও একবার পড়ে মরুভূমি অঞ্চলের পরবর্তী বাতাসে তৈরি হচ্ছে ক্ষয়ের ফলে, বাতাস এবং জলবায়ু ক্ষয়ের ফলে তৈরি হয়ে যাচ্ছে পেডিমেন্ট সমভূমি। সেই পেডিমেন্ট সমভূমি থেকে ক্ষয়জাত পদার্থগুলো সামনের দিকে এগিয়ে যায় নিচু জায়গার দিকে, সেখানে জমা হয়, তৈরি হয় বাজরা সমভূমি। আর জলটা চলে যায় একটা সব থেকে অবনত জায়গায়, সেখানে তৈরি হয় একটা হ্রদ। আফ্রিকাতে অ্যাটলাস পর্বতের পাদদেশে এই ধরনের বাজরা সমভূমি দেখা যায়। এটি হলো বাজারা সমভূমির ছবি। এবার আসবো লাভা সমভূমি।
যেভাবে লাভা মালভূমি তৈরি হয় আমরা পড়েছি, ঠিক সেইভাবেই লাভা সমভূমি তৈরি হচ্ছে। স্তনোস্ফিয়ারে ম্যাগমা ভূগর্ভের দুর্বল জায়গা দিয়ে বাইরে বৃষ্টির লাভা রূপে বেরিয়ে আসছে এবং উচ্চতর অল্প হিসেবেই চারপাশে ছড়িয়ে পড়ছে, শক্ত হয়ে যাচ্ছে, তখন সেখানে লাভা সমভূমি তৈরি হচ্ছে। ভারতের গুজরাট এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই লাভা সমভূমিও দেখা যায়। এবার আমরা লাভা গঠিত সমভূমির কিছু ছবি দেখে নেব। এবার একটুখানি দেখবো হিমবাহ সমভূমি। হিমবাহ সম্বন্ধে আমরা তোমরা ক্লাস 10-এ পড়বে। এক কথা করে হিমবাহ হচ্ছে চলমান বরফের স্তূপ বা চলমান স্তূপকেই হিমবাহ বলে। হিমযুগ একটা সময় ছিল, যে সময় হিমবাহ অনেকটাই পৃথিবী ঢেকে দিয়েছিল, তখন তার নানারকম কর্মকাণ্ড পড়ে গেছে। পরবর্তীকালে উষ্ণতা বেড়ে যাওয়ার হিমবাহ দূরে সরে গেছে, কিন্তু হিমবাহ বলে যে যেটা তৈরি হয় সেটা হচ্ছে নদী। হিমবাহ যত অব্দি এসেছিল, হিমবাহ বায়ুতে নুড়ি কাপড় বাড়িকে বলা হচ্ছে মোরেন বা গ্রাবরেখা। যত অব্দি এসেছিল তার চিহ্ন হচ্ছে প্রান্ত গহ্বরেখা। এই প্রান্ত গহ্বরেখার বাইরের দিকে এই নদীটা তৈরি হয়েছে। এই নদীর বায়ুতে জল থেকে জলে নুড়ি কাপড় বালি প্রান্ত গহ্বরেখার বাইরে কোনো নিচু জায়গায় জমে যে জায়গাটা সমভূমিটা তৈরি হচ্ছে, সেটাকে বলেছে হিমবাহ সমভূমি বা বহির্বিধত সমভূমি বা আউটওয়ার্স প্লেন বা আউটওয়ার্স সমভূমি। পৃথিবীর হিমবাহ অধ্যুষিত অনেক অঞ্চলেতেই এই ধরনের সমভূমি গড়ে উঠেছে। এটি আউটওয়ার্স প্লেন বা বহির্বিধৌত সমভূমির ছবি। লোয়েস সমভূমি। লোহেস সমভূমি শব্দটি এসেছে জার্মান শব্দ লস থেকে। এর অর্থ হচ্ছে বাতাসে ভাসমান বস্তু। কোনো অঞ্চল থেকে সূক্ষ্ম মৃত্তিকা কণা উড়ে এসে কোনো একটা জায়গায় যদি যুগ যুগ ধরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকেই কিন্তু বলছে লোয়েস সমভূমি। আমরা একটা ছবির মাধ্যমে এটা একটুখানি ভালো করে দেখে নিই। সামনে দেখো একটা ম্যাপ রয়েছে, ম্যাপটার নিচে একটা ক্রস সেকশনও আছে, প্রস্থচ্ছেদ। ম্যাপটা কি দেখাচ্ছে? এটা চীন দেশের ম্যাপ। ডান দিকে দেখো সবুজ অংশটা, তার মধ্যে একটা নদী গেছে, নদীটির নাম হচ্ছে হোয়াং হো নদী। এই হোয়াং হো নদীর দক্ষিণ দিকে দেখো একটা পর্বতমালা আঁকা আছে, এটা হচ্ছে সিংলিং পর্বত। আর একটু উত্তর দিকে চলে যাও, দেখো চায়নার বাইরের দিকে রয়েছে গোবি মরুভূমি, ওটা হচ্ছে মঙ্গোলিয়া। যুগ যুগ ধরে প্রবল বাতাসের ধাক্কায় ওই গোবি মরুভূমিতে কিন্তু বালুকণা বিশেষ নেই, আছে হচ্ছে সূক্ষ্ম মৃত্তিকা উড়ে আসে এই বাতাসের সঙ্গে। যুগ যুগ ধরে হলুদ রঙের সূক্ষ্ম মৃত্তিকা কণা দক্ষিণ দিকে এই হোয়াংহো নদী উপত্যকার দিকে উড়ে এসেছে এবং উড়ে আসছে। সিংলিং পর্বতে এই বাতাসটি বাধাপ্রাপ্ত হয়ে বাতাসের গতি কমে যাওয়ার ফলে এই হোয়াংহো নদী উপত্যকার ওপর এটা সঞ্চিত হয়ে পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি গঠন করেছে। আর হলুদ মৃত্তিকা কণা এই হোয়াংহো নদীর জলের সঙ্গে মিশে যায় বলে হোয়াংহো নদীর জল হলুদ রঙের দেখতে লাগে, তাই একে পিত বা ইয়েলো রিভার বলা হয়, পিত নদী বা ইয়েলো রিভার। আর যেখানে গিয়ে পড়ছে সেটা হচ্ছে ইয়েলো সি বা পিত সাগর বলা হয়। এমনিতে হোয়াংহো নদী উপত্যকা কিন্তু প্রাচীন শিলায় গঠিত একটা সিল্ড অঞ্চলের উপর দিয়েই তৈরি হয়েছে, কিন্তু তার উপরেতে ওই লোয়েস জমায় ওই অঞ্চলটা একটা উর্বর কৃষিক্ষেত্রে পরিণত হয়েছে। নিচের যে ক্রস সেকশনটা আছে সেটা ভালো করে দেখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। হোয়াংহো নদী উপত্যকা ছাড়াও পৃথিবীর আরো অনেক জায়গায় লোয়েস সমভূমি তৈরি হয়েছে, কিন্তু এটাই খুব উল্লেখযোগ্য। এবার সমভূমির গুরুত্বটা আমরা একটুখানি দেখে নিই। 1 নম্বর, পৃথিবীর বেশিরভাগ সমভূমি পলিগঠিত হওয়ায় অত্যন্ত উর্বর, ফলে কৃষিকার্য ভালো হয়। 2 নম্বর, দুর্গম না হয় সব ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। 3 নম্বর, দুর্গমতা কম ও যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় শিল্প স্থাপনের পক্ষে অনুকূল। 4 নম্বর, সব ধরনের সুযোগ সুবিধা বর্তমান থাকায় পৃথিবীর মোট জনসংখ্যার অধিকাংশই সমভূমি অঞ্চলে কেন্দ্রীভূত। 5 নম্বর, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি মূলত সমভূমি অঞ্চলেই গড়ে উঠেছে। আমরা এবার পর্বত, মালভূমি ও সমভূমির মধ্যে একটা তুলনামূলক আলোচনা করব। 1 নম্বর, পার্বত্য অঞ্চল সর্বাধিক দুর্গম। মালভূমি অঞ্চল অপেক্ষাকৃত কম দুর্গম।
সমভূমি একদমই দুর্গম না, সর্বাধিক সুগম। সুউচ্চ পর্বতমালাগুলো মূলত পাললিক শিলায় গঠিত হয়, তবে অন্যান্য শিলায় গঠিত পর্বতও দেখা যায়। মালভূমি সাধারণত প্রাচীন কেলাসিত শিলায় গঠিত, তবে অন্যান্য শিলায় গঠিত মালভূমি দেখা যায়। অধিকাংশ সমভূমি পলি গঠিত, তবে অন্যান্য শিলায় গঠিত সমভূমিও দেখা যায়। দুর্গম হয় পার্বত্য অঞ্চলে জনবসতি খুব কম হয়। মালভূমি অঞ্চল অপেক্ষাকৃত কম দুর্গম হয়, জনবসতি মধ্যম প্রকৃতির হয়। সর্বাধিক সুগম হওয়ায় সর্বাধিক জনবহুল হয় সমভূমিগুলি। পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা হয়, নৌ পরিবহনে অক্ষম কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম। মালভূমির নদীগুলিও খরস্রোতা, তাই নৌ পরিবহনে এখানকার নদীগুলিও অক্ষম, তবে জলবিদ্যুৎ উৎপাদন ভালো হয়। সমভূমির নদীগুলি খরস্রোতা না হওয়ায় নৌ পরিবহনে সক্ষম, কিন্তু বিদ্যুৎ উৎপাদন মানে জলবিদ্যুৎ উৎপাদন করা সেভাবে সম্ভব নয়। ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখে নিই তাহলে আমাদের কাম্য শিখন সামর্থ্য কি হলো, অর্থাৎ এই পাঠ থেকে তোমরা কি কি শিখলে। 1 নম্বর, সমভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখতে পারবে। 2, সমভূমির শ্রেণীবিভাগ করতে পারবে ও উদাহরণ দিতে পারবে। 3 নম্বর, চিত্র ও উদাহরণ সহ বিভিন্ন ধরনের ভূগাঠনিক সমভূমির বিবরণ লিখতে পারবে। 4, চিত্র ও উদাহরণ সহ বিভিন্ন ধরনের ক্ষয়জাত সমভূমির বিবরণ লিখতে পারবে। 5, চিত্র ও উদাহরণ সহ বিভিন্ন ধরনের সঞ্চয়জাত সমভূমির বিবরণ লিখতে পারবে। 6, সমভূমির গুরুত্ব লিখতে পারবে। 7, পর্বত, মালভূমি ও সমভূমির মধ্যে তুলনা করতে পারবে। ছাত্রছাত্রীরা, এবার আমাদের বাড়ির কাজ বা হোম অ্যাসাইনমেন্ট নেওয়ার পালা। প্রথমে আমি কিছু 2 নম্বরের প্রশ্ন বলছি। প্রশ্ন নম্বর 1, সমভূমির সংজ্ঞা ও উদাহরণ দাও। প্রশ্ন নাম্বার 2, সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশ্ন নাম্বার 3, স্বাভাবিক বাঁধ কাকে বলে। প্রশ্ন নম্বর 4, 2 ধরনের বদ্বীপের নাম লেখো। প্রশ্ন নম্বর 5, সমভূমির দুটি গুরুত্ব লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, চিত্র ও উদাহরণ সহ সমপ্রায় ভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 2, চিত্র ও উদাহরণ সহ বদ্বীপ সমভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 3, চিত্র ও উদাহরণ সহ বিভিন্ন ধরনের ভূগাঠনিক সমভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 4, মোনাডনক ও ইনসেলবার্গ কিভাবে গঠিত হয়। প্রশ্ন নম্বর 5, পর্বত, মালভূমি ও সমভূমির মধ্যে তুলনা করো। হোম অ্যাসাইনমেন্ট 2 marks. Question number 1, define plains, give examples. Question number 2, state 2 characteristics of plains. Question number 3, what is levee? Question number 4, name 2 types of deltas. Question number 5, write 2 importances of plains. 5 marks. Question number 1, explain the origin of peneplains along with diagrams, give examples. Question number 2, explain the origin of deltaic plains along with diagrams, give examples. Question number 3, explain the origin of structural plains with diagrams, give examples. Question number 4, explain the formation of monadnock and inselberg. Question number 5, compare among mountains, plateau and plains. পর্বত, মালভূমি, সমভূমি চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। পরবর্তীকালে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আপাতত ছাত্রছাত্রীরা তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।